This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। শুনে মনে হতে পারে এমনও হয়, মনে হতে পারে এ তো বিরল ঘটনা। ইরান যাওয়ার পথে আরব সাগরের মাঝে হঠাৎই ঘটে গিয়েছিল বিপত্তি। উত্তাল সমুদ্রে ডুবতে বসেছিল ভারতীয় বাণিজ্যিক জাহাজ। সাহায্য চেয়ে বার্তা পাওয়ার পরেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সার্থককে পাঠানো হয় উদ্ধার অভিযানে। ভারতীয় কোস্টগার্ডের পাশাপাশি খবর চায় পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির কাছেও। উদ্ধারে সাহায্য করতে একটি বিমান পাঠায় পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। ভারতীয় কোস্টগার্ডের বা পাকিস্তানের বিমান পৌঁছানোর আগেই আটকে পড়া 12 জন ডুবন্ত বাণিজ্যিক জাহাজটি থেকে বাইরে একটি নৌকায় ভেসে পড়েছিলেন। তারপর সেখান থেকেই সবাইকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে পাকিস্তানের সাহায্যের কথা রীতিমতো বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতীয় কোস্টগার্ড। ভারত ও পাকিস্তানের যৌথ অভিযানকে এক মানবিক উদ্ধার অভিযান হিসেবে ব্যাখ্যা করেছে উপকূলরক্ষী বাহিনী। পিএমএসএও পাকিস্তানের বাহিনীও এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে এই অভিযানের কথা জানিয়েছে। উপকূলরক্ষী বাহিনীর জাহাজেই উদ্ধার হওয়া 12 জনের শারীরিক পরীক্ষা হয়। পরে তাদের সুস্থ অবস্থায় পোরবন্দরে নিয়ে আসা হয়। ভাবছেন তো যে শুরুতে এই ঘটনাটা এটা আপনাদের কেন শোনালাম? গল্প হলেও তো সত্যি। ভারত আর পাকিস্তান একসঙ্গে ওই বিপন্নদের উদ্ধার করতে ছুটে এসেছিল, কাঁধে কাঁধ লাগিয়ে উদ্ধার কাজ চালিয়েছিল। তার মানে বুঝতে পারছেন এই যে ভারত আর পাকিস্তান একে অপরের প্রতি যে শত্রুতা, এটা আসলে মজ্জাগত নয়, আরোপিত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও সেরকম, জানেন তো। আজকে দেখুন বারবার একটা কথা তো উঠছে যে বাংলাদেশে যেভাবে সাধারণ হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, ওখানে তারা সংখ্যালঘু, যেভাবে তারা অত্যাচারিত হচ্ছেন, তার মানে কি এরকমই খারাপ সম্পর্ক? তার মানে কি এই যে সাধারণ মানুষের মধ্যে ইদানিং ওখানকার লোকজনের মধ্যে এই সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন অদ্ভুত একটা ভারত বিদ্বেষ। বিষয়টা কেন বুঝতে অসুবিধা হচ্ছে না? অসংখ্য মানুষ এই প্রসঙ্গটা তুলেছেন, এই প্রশ্নটা করেছেন আমায় যে কেন যে বাংলাদেশ সম্পর্কে আমাদের সবার একটা অন্যরকম আবেগ কাজ করে। অনেকেই হয়তো তাদের পূর্বপুরুষরা ওই বাংলাদেশ থেকে এসছেন, ফলে কোথাও গিয়ে একটা আত্মিক টান অনুভব করেন। অনেকেরই ধারণা এই যে আমরা কোথাও গিয়ে যখন ওই 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ভারতীয় সেনারা তাদের জীবন বিপন্ন করেছেন, কাঁধে কাঁধ লাগিয়ে লড়েছেন, তবে না গিয়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। এতগুলো মানুষ আত্মাহুতি দিল, এতজন সেনা, কোনো কিছুর দাম নেই। এরকমভাবে হঠাৎ তারপরে তো অনেক ভালো একটা সম্পর্ক থাকার কথা, কৃতজ্ঞতা থাকার কথা, এটা সব উবে গেল। এরকম বিদ্বেষ কারণটা কি? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আমাদের একটু বুঝে নেওয়া দরকার। আমি খানিকটা বুঝতে পেরেছি, জানেন তো, ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে। দেখুন ঘটনাচক্রে যখন পাকিস্তানে গেছিলাম, পাকিস্তানের মানুষজনের কাছে, সাধারণ মানুষজনের কাছে অদ্ভুত একটা আতিথ্যতা পেয়েছিলাম, অভ্যর্থনা পেয়েছিলাম। যে মানুষের সাথেই কথা বলতাম তারা ফার্স্ট কথা কি বলতেন জানেন? জনাব ওহা কা সাথ ইহা কা কোই ফর্ক নজর আ রা হ্যায়। অর্থাৎ সবই তো একই রকম, এরা সবাই সাধারণ মানুষ। সেই আন্তরিক, সেই অভ্যর্থনাময় মানুষগুলো, তাদেরই আবার কয়েকদিন পর করাচির রাস্তায় ভারতের পতাকা পোড়াতে দেখেছিলাম রাজনৈতিক সমাবেশ থেকে। তখন বুঝেছিলাম যে মানুষ ভেতরে ভেতরে তারা এরকমই থাকেন। রাজনীতি তাদের একে অপরের বিরুদ্ধে যুযুধান করে দেয়, লড়িয়ে দেয় একজনের সাথে আরেকজনকে। আর বাংলাদেশ দেখুন, ওই আপনাদের যেরকম ধারণা আমারও সেরকমই ধারণা ছিল। যে দেশটা স্বাধীনতার পেছনে আমাদের অবদান রয়েছে, যে দেশটার সঙ্গে আমাদের পূর্বপুরুষের অনেকের যোগাযোগ রয়েছে, সেই দেশটার সঙ্গে তো আমাদের একটা
অন্যরকম সম্পর্ক হওয়ার কথা। আমরা বাংলা ভাষায় কথা বলি, তারা বাংলা ভাষায় কথা বলে, আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, তাদেরও তাই, একই রকম তো আমরা। বিদেশে গেছি, বাংলাদেশের মানুষজন তারা অদ্ভুতভাবে আপ্যায়ন করেছেন, সাহায্য করেছেন, কোথাও কোনো রকম ফারাক নজরে আসেনি। কিন্তু যখন বাংলাদেশের বেশ কিছু মানুষের সাথে কথা বলে দেখেছি, অদ্ভুতভাবে তাদের ভেতরে একটা কোথাও গিয়ে বিদ্বেষ পোষণ করছেন তারা, খুব অবাক হয়েছিলাম। প্রথম যেদিন দেখেছিলাম ভারত পাকিস্তানের খেলায় বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সাপোর্ট করছেন, খুব অবাক হয়েছিলাম। আরে এই পাকিস্তান তো কত কত এই পূর্ব বাংলার মানুষকে ছারখার করে দিয়েছে, তারপরেও এদের সম্পর্কে এদের সমর্থন করছে ভারতের বিপক্ষে। অবাক হয়েছিলাম। পরে বুঝতে গিয়ে দেখেছিলাম অনেকগুলো কারণ রয়েছে। রাজনীতিকরা মানুষকে আস্তে আস্তে খেপিয়েছেন একে অপরের বিরুদ্ধে। দেখুন, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আশ্রয় নিয়েছেন। পাকিস্তানের যে মানুষজন তারা ভারতের বিরুদ্ধে ওইভাবে খেপে ওঠেন, বারবার যেরকম ওই পাকিস্তানের রাজনৈতিক নেতারা বা শাসকরা তাদের ক্ষিপ্ত করে তুলেছেন ভারতের বিরুদ্ধে, ঠিক একইভাবে বাংলাদেশেও কিন্তু রাজনৈতিক কারণেই মানুষজন আস্তে আস্তে ভারতের বিপক্ষে গেছেন, তাদের ভারতের বিপক্ষে করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা 3 বার ওখানে নির্বাচিত যে শেষ হয়েছেন, তাতে তার সরকারের প্রতি মানুষের যে ক্ষোভটা ওই জুলাই আগস্টের ওই বিপ্লবী বলুন, অভ্যুত্থানী বলুন বা যেরকমই বলুন আর কি, মানুষের প্রতিবাদ, সেইটার মধ্যে দিয়ে ঠিকরে বেরিয়েছিল। এবার কোনোভাবে ওখানকার মানুষজনকে বিশ্বাস করানো হয়েছিল যে ভারত বাংলাদেশের জন্য যে সমর্থন দেয় সেটা পুরো মাত্রায় উপভোগ করেছেন শেখ হাসিনা, এবং তার বলে বলিয়ান হয়ে তিনি ওখানকার মানুষজনকে মানুষ জ্ঞান করেননি। ফলে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা আস্তে আস্তে ভারত বিদ্বেষে পরিণত হয়েছে, এটা বুঝতে পেরেছি। অর্থাৎ যদি কোথাও গিয়ে কেউ ভারতের যাবতীয় যা সাহায্য বাংলাদেশের জন্য সেটার অপব্যবহার করে থাকে, তাহলে তার পেছনে ওই জামাতিদের যেরকম ভূমিকা রয়েছে ভারতের পেছনে মানুষজনকে ক্ষিপ্ত করার, ঠিক একইভাবে শেখ হাসিনাও বোধহয় পুরো দায় এড়াতে পারেন না। আসলে তার বিরুদ্ধে ক্ষোভটা ভারত বিদ্বেষে বদলে গেছে। এবার দেখুন, এটা তো ঘটনা, ভারত কি না করেছে এখনো প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে কিছু ডাক্তার বলছিলেন না যে বাংলাদেশ থেকে আসা মানুষজনের চিকিৎসা করব না, IMA এখানে কিন্তু প্রতিবাদে নেমেছে, বলেছে ডাক্তারদের কাছে এরকম দেশ, জাত, ধর্ম এরকম কোনো ভেদাভেদ থাকে না, সবাইকে সমানভাবে দেখা হবে, যারা এখানে চিকিৎসার জন্য আসবেন তাদের চিকিৎসা দেওয়া হবে, এটাই তো মানবতা। এবং ভারত সবসময় বাংলাদেশের মানুষের জন্য ঠিক এই রকমভাবেই মানবিক ব্যবহার করেছে। এবার মুশকিল হচ্ছে মানুষের মাথাটা তো একটা অদ্ভুত জায়গা, খুব জটিল জায়গা। আমাদের স্মৃতি খুব খুব স্বল্প দৈর্ঘ্যের, জানেন তো, শর্ট টার্ম, চট করে ভুলে যাই আমরা। যখন আমাদের বিশেষ করে কেউ ভুলিয়ে দেয় তখন আরও তাড়াতাড়ি ভুলাই। ঠিক সেটাই তো হয়েছে বাংলাদেশেও। যখন থেকে ভারত বিদ্বেষটাকে কারুর মনে হয়েছে রাজনৈতিকভাবে তাদের ফয়দা দেবে, রাজনীতিকরা সাধারণ মানুষের মধ্যে সেই বিদ্বেষটা ছড়িয়ে দিয়েছেন। এখন সংখ্যালঘু হিন্দুদের ভারতের সাথে সমর্থক করে তাদের টার্গেট করে নেওয়া হয়েছে, আর তাদের ওপর অত্যাচার চলছে। গোটা বিষয়টার পেছনে রাজনীতি আর কিছু সুযোগ সন্ধানী লোক, যারা চিরকাল এই রকম পরিস্থিতিগুলোর জন্য অপেক্ষা করে থাকেন। আর যখন গোটা বিষয়টা হাতের বাইরে চলে যায়, তখন যদি কারোর মনে কোনো রকম অন্যরকম কিছু বলার বা ভাবার ইচ্ছেও থাকে, তারা সেগুলো প্রকাশ করার জায়গায় থাকেন না।
ফলে গোটা জায়গাটা একটা বিদ্বেষময় চেহারা হয়ে দাঁড়ায়, যেটা বাংলাদেশে হয়েছে। আর এখন বিভিন্ন বাংলাদেশের মানুষজন যাদের বক্তব্যগুলো সামনে আসছে, তারাও আসলে এই সুযোগে বিদ্বেষটাকে আরও বাড়িয়ে দিচ্ছেন। তাদের কথা শুনলেই সেটা বুঝতে পারবেন। বাংলাদেশে ওই মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব, তিনি কালকে এসে আমাদের বলছিলেন যে আপনারা আমাদের চ্যানেলে বক্তব্য রেখেছিলেন এবং বলেছিলেন আপনারা এখানে এসে দেখে যান এখানকার পরিস্থিতি কত শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ কতটা সেটা তো দেখতেই পাচ্ছি। বাংলাদেশে এখন যদি কোনো ভারতীয় যান, তার কপালে যে কি জুটবে তার তো কোনো গ্যারান্টি নেই। যতই উনি বলুন আসুন এসে দেখে যান। বেলঘড়িয়ার সায়ন দাস তো গেছিল, মাথা ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে, রক্তাক্ত অভিজ্ঞতা নিয়ে ভারতে ফিরেছেন। বাংলাদেশের সংখ্যাগরু মানুষের অধিকাংশই এখন ভারত বিদ্বেষী। কেন সে তো বুঝতেই পারছেন। অথচ দেখুন, ভারত উপকার ছাড়া অপকার করেছে বাংলাদেশের বলে তো কিছু মনে পড়ে না। হ্যাঁ, এক্ষেত্রে বিদ্যাসাগরের সেই বক্তব্যটা ভীষণভাবে প্রাসঙ্গিক। একজন তার নামে নিন্দে করছে শুনে বলেছিলেন আমি ওর কোনো উপকার করেছি বলে তো মনে পড়ে না। অর্থাৎ উপকারীর প্রতিদান যে এইভাবে বিদ্বেষ দিয়েই দেওয়া হয়, সেটা তো সর্বজন বিদিত। সে বিদ্যাসাগরের সময় থেকে বা হয়তো সেই সৃষ্টির আদিকাল থেকে। এর ফলে যেটা এখন ওখানে হচ্ছে সেটার মধ্যে কোনো নতুনত্ব নেই। সে যতই ওই খান সেনার হাত থেকে বাংলাদেশিদের বাঁচাতে গিয়ে ভারতীয় সেনারা আত্মবলিদান দেন, বা ওই ছিটমহল হস্তান্তরে বাংলাদেশকে কিছু অতিরিক্ত লাভই করিয়ে দেয় ভারত, সব কিছুর ক্ষেত্রেই কেউ কিন্তু বাংলাদেশিদের দুচ্ছাই করেন না। কিন্তু তারপরেও এই বিষটা তাদের মগজ ধোলাই করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাজাকার আলবদর আল শামস এবং জামাতে ইসলামী এইসব এবং জঙ্গি সংগঠনগুলি, তারা তো বরাবরই চেয়েছিল যে একটা সুযোগ আসুক যার ফলে তারা আবার পাকিস্তানকে জোড়া লাগাতে পারবে। সেই সুযোগটা এসেছে। সেটার কারণটা হলো যে স্বাধীনতার পক্ষের শক্তি পরবর্তীকালে যে সরকারগুলি গঠিত হয়েছিল, এতদিন শাসনও করেছে, তারা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ কিংবা পরে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে যেটাকে বলা হয়েছিল, সেই জাতীয়তাবাদের চেতনাটাকে ধরে রাখতে পারেনি। শুনলেন তো সুযোগ সন্ধানীরা কিভাবে অপেক্ষা করে থাকেন। এবং অনেকে আছেন যারা এখন এই বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারে রয়েছেন, অধ্যাপক, বিপ্লবের মাথা ছিলেন, অথচ এখন যখন তারা একটা বড় গুরুদায়িত্ব কাঁধে পেয়েছেন, তখন আলটপকা সব মন্তব্য করে বাংলাদেশকেই তো বিশ্বের দরবারে এক ঘরে করে ফেলছেন। একের পর এক এমন সব উস্কানিমূলক কথা বলেছেন, মাঝে মধ্যে অবাক লাগে। জানেন তো, আসিফ নজরুল তিনি অধ্যাপক নাকি একটা অদ্ভুত এজেন্ডা নিয়ে কাজ করেন। কারা এজেন্ডা নিয়ে কাজ করেন আপনারা জানেন সেটা। কি বলেছিলেন তিনি? বাংলাদেশে নাকি ২৬ লক্ষ ভারতীয় কাজ করেন। ভাবুন তো, বাংলাদেশে টাকার দাম ভারতের তুলনায় বহু কম, ভারতীয়রা বাংলাদেশে চাকরি করতে যাবেন কেন? আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। আর স্বাধীনতা তো লাভ হয়ে গেল, তারা তো এখন ক্ষমতায়, সরকার চালাচ্ছেন। কজন ভারতীয়কে খুঁজে পেয়েছেন সরকারি চাকরিতে? ২৬ জন ভারতীয় তো খুঁজে পাওয়া গেল না। তাহলে আসিফ নজরুল এই কথাগুলো বলছিলেন কেন? বলছিলেন তার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। এক, ভারত বিদ্বেষটা উস্কে দিতে, বাংলাদেশে বেকারত্বের যে জ্বালা, বেকারত্ব নিয়ে চারপাশে যে ক্ষোভ, সেটাকে ভারতের দিকে ঘুরিয়ে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। ভারতের জন্য তোমরা বেকার, এটা একবার লোকজনকে বুঝিয়ে দিতে পারলেই ব্যাস, তাদের ঝাড়া হাত পার কোনো দায় থাকে না। ঠিক যেরকম হিটলার জার্মানদের বুঝিয়েছিলেন ইহুদিদের জন্য তোমরা বেকার। এবার তারপর ইহুদিদের সঙ্গে কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন, ইতিহাস জানেন। সবচেয়ে নিন্দনীয় ঘটনাগুলো ঘটেছিল। বাংলাদেশেও তো তাই হচ্ছে। ভারত এবং তার সাথে ওই সংখ্যালঘু হিন্দুদের সমর্থক করে দেওয়া হয়েছে।
তাই একদিকে ভারত বিদ্বেষ আর সংখ্যালঘুদের ওপর অত্যাচার, অথচ সরকারি চাকরিতে ভারতীয় পাওয়া যায়। এবার ভারতীয় পাওয়া যাচ্ছে না, সুতরাং যাকে পাচ্ছ তাকেই ধরো, ওই সংখ্যালঘু হিন্দুদের ধরো। ঠিক 100 বছর আগে জার্মানিতে যা শুরু হয়েছিল, বাংলাদেশও কি সেই রাস্তায় হাঁটছে, নাকি বাংলাদেশ পরবর্তী আফগানিস্তান হয়ে ওঠার পথে? এটা নিয়েও কয়েকটা কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, অসাধারণ সব প্রতিবেশী নিয়ে তো আমরা বাস করছি, ফলে একজনের কথা বলতে গেলে আরেকজনের কথা বলা ছাড়া কোনো উপায় থাকে না। আর তারপর সব কিছু নিয়েই তো একটা বৃহত্তর ভারতীয় উপমহাদেশ, তাই না? সব কিছুই তো লিঙ্কড। তাই ওই পাকিস্তান কথা বলতে বলতে বাংলাদেশ আসে, আবার বাংলাদেশের কথা বলতে বলতে এখন আফগানিস্তান চলে আসে। আফগানিস্তানের মহিলাদের এখন নাকি বিনা চিকিৎসায় মরা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তালিবান জমানায় মহিলা রোগীর চিকিৎসা কোনো পুরুষ ডাক্তার করতে পারবেন না, ফতোয়া জারি করে দেওয়া হয়েছে। তাহলে দরকার মহিলা ডাক্তার, কিন্তু সেখানেও গণ্ডগোল, মহিলারা ডাক্তারি পড়তে পারবেন না, সেই ফতোয়াও জারি করে দেওয়া হয়েছে। তাহলে এবার কী হবে? এই প্রশ্নটাই তো সোশ্যাল মিডিয়ায় তুলেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। আফগানিস্তান মানবাধিকার কর্মী আফগানিস্তানের হাবিব খান, তার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছেন স্বরা। সেখানে হাবিব একটা ভিডিও শেয়ার করেছেন, তার বিষয়বস্তু হলো ওই ডাক্তারি শেষ ব্যাচের ছাত্রীরা তাদের শিক্ষিকাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। সেই ফুটেজ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, তালিবানের ফতোয়ার শেষ কোথায়? না, তালিবানও বোধহয় জানে না। তবে শুরুটা হয়েছিল তালিবান শাসনের একদম প্রথম দফায়, যখন তালিবান পুরুষ আত্মীয় ছাড়া মহিলাদের বাইরে বেরোনোটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আর তারপর মহিলাদের বাইরে বেরোনোটাই প্রায় নিষিদ্ধ হয়ে যায়। আফগান ঔপন্যাসিক খালেদ হুসেইনি তার কাইট রানার বইতে এই কথা লিখেছেন, জানেন তো, যে পরিবারে পুরুষ নেই সেই পরিবারের মহিলা আর শিশুদের অনাহারে মরা ছাড়া উপায় নেই। কারণ তালিবান মহিলাদের তো ভিক্ষেটা পর্যন্ত করতে দেয় না। বাংলাদেশের গোপালগঞ্জেও তো প্রায় সেরকমই দশা মনে হচ্ছে। পুরুষ সদস্য বাজারে না গেলে এবার থেকে আর ওখানে অন্তত বাড়িতে বাড়িতে হাঁড়ি চড়বে না, এটা বোঝা যাচ্ছে। কারণ ওই যে তৃতীয় স্বাধীনতা লাভ, এখন তো স্বরাজ, ওই তৃতীয় স্বাধীনতা লাভের পর জামাত একটা ফতোয়া দিয়েছে। ওই বললাম, কাঁধে কাঁধ লাগিয়ে এই তৃতীয় স্বাধীনতাতে অদ্ভুতভাবে ওই হিন্দু আর সংখ্যাগুরু মুসলিম, সংখ্যাগুরু সবাই কাঁধে কাঁধ লাগিয়ে লড়েছিলেন। কিন্তু তারপর আস্তে আস্তে জামাত গোটা বিষয়টা দখল করে নিয়েছে। মৌলবাদ ভয়ঙ্কর। জামাত কি ফতোয়া দিয়েছে জানেন? মহিলারা যদি কিছু কিনতে যান, দোকানে যান, তাদের কাছে কেউ কিচ্ছু বিক্রি করতে পারবে না। ভাবতে পারছেন? মহিলারা দোকানে যদি গিয়ে কিছু কিনতেই না পারেন তাহলে বেরোবেন না। তাদের ঘর বন্দি করে রাখা আর এর থেকে বড় রাস্তা আর কিছু হতে পারে নাকি? কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, কোনো জীব জানোয়ার বিক্রি করব না। এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। বাজার এলাকায় মহিলাদের প্রবেশ করা নিষিদ্ধ। যদি কেউ আসে, সুন্দর করে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। সুন্দর করে, মানে এত সুন্দর করে হুমকি দেওয়ার আর কোনো নিদর্শন আমি সাম্প্রতিককালে দেখিনি। ভাবুন তো, মহিলাদের বাইরে পা রাখাটাই বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ, দেওয়া হলো ওই বাজারকে সামনে রেখে আর কি, কিন্তু এটা একটা জল মাপার কৌশল। বাজারে একটা নিষেধাজ্ঞা ছেড়ে দিয়ে দেখা হলো যে মানুষ কীরকম প্রতিক্রিয়া দেয়। এটা মেনে নিলে, যদি দেখেন যে মানুষ তো মেনে নিচ্ছে, বাহ, অভ্যস্ত হয়ে গেল, আর একটা ফতোয়া আসবে। আর শুনলেন তো,
এদিকে জামাতে ইসলামী প্রধান শফিকুর রহমান প্রকাশ্য সভায় দাবি করেই চলেছেন যে পোশাক নিয়ে কোনো বিধিনিষেধ থাকবে না, যে যা চাইবেন তাই পরবেন। কেউ যদি পোশাক সংক্রান্ত বিষয় টিষয় মানে যেটা তারা অ্যালাউ করেন সেগুলো না মানেন তাহলেও নাকি তাকে হেনস্থা করা হবে না, হেনস্থা করা হবে না। তার বদলে কি করা হবে? ওই যে শুনলেন, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না, আর যদি দেও আস্তে করে এনে জোর করে একটা বোরকা পরাই দেবে, জোর করে পরানো লাগবে না। যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা, মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে। তারপরেও কোনো মা, কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তার উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয়, ইসলাম কবুল করে, সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না। কি সুন্দর। বাজারে যদি মহিলারা প্রবেশ করেন, বাজারে প্রবেশ নিষিদ্ধ, বাজারে যদি প্রবেশ করেন সুন্দর করে বোঝানো হবে। মহিলারা যদি বোরখা না পরেন কিচ্ছু বলা হবে না। কারণ কেন? বাংলাদেশে অন্যান্য ধর্মের বহু মানুষ বসবাস করেন। হ্যাঁ, তারা যদি সবাই স্বেচ্ছায় ধর্মান্তরিত হন তাহলে আলাদা কথা, কিন্তু কারোর ওপর কোনো জোর জুলুম করা হবে না। কে বলছেন? জামাতে ইসলামী প্রধান। মানে অদ্ভুত একটা ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। আচ্ছা, মৌলবাদ নির্ভর একটা দল যদি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নেয় তাহলে তারা রইল কি? শুনে কি মনে হচ্ছে জানেন তো? সেই সুকুমার রায়ের কবিতাটা মনে পড়ে যাচ্ছে। কথাগুলোর ধরনগুলো দেখুন। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারবো না। সুকুমার কার কথা ভেবে কবিতাটা লিখেছিলেন কে জানে, কিন্তু শফিকুর রহমান কবিতার এসেন্সটা একদম পারফেক্টলি ধরে ফেলেছেন। এবার শফিকুর রহমানের বক্তব্যের এসেন্সটা কে কীরকম বুঝেছে জানি না, তিনি তো পোশাক স্বাধীনতার কথা বলে দিলেন। তারপরেই তো দেখলাম গোপালগঞ্জের বাজারে ওই ফতোয়া জারি হলো। কেন হলো সেটা একবার ভেবে দেখেছেন? প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এ কোন বাংলাদেশ? তালিবানি যে মানসিকতা, সেই মানসিকতা এবং ইসলামিক স্টেট বানানোর দিকে মোহাম্মদ ইউনূস সরকারকে মৌলবাদীরা তারা ওই দিকেই নিয়ে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যেখানে সারা পৃথিবী বলছে নারী পুরুষ সমান সমান, যেখানে সারা পৃথিবী মহিলা সশক্তিকরণ, নারীদের অগ্রাধিকারের কথা বলছে, যেখানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার অন্যতম নিদর্শন স্থাপন করছেন মহিলাদের সশক্তিকরণের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণার মধ্যে দিয়ে, সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে এই ধরনের আচরণ দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে। যারা বাংলাদেশের ৭১ সালে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল সক্রিয়ভাবে, এবং যারা পাকিস্তানি অকুপেশন আর্মিকে সহযোগিতা করেছিল রাজাকার আলবদর আল শামস হিসেবে, সেই মানুষগুলি তো আজকে আবার তাণ্ডব চালাচ্ছে এবং তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছে, যাতে পাকিস্তানকে রিভাইভ করতে পারে, বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করছে। সেটাই তো হবে। ওদের এই দৌরাত্ম থামানো দরকার। কে থামাবে আমি তা জানি না। মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে নাকি ইগোহরি কেউ আসবে, কিন্তু দৌরাত্মটা থামানো দরকার। ওরা ভুল করছে, অপরাধ করছে, জেনে শুনে অপরাধ করছে। এই দেশটাকে এরা নিজের হাত দিয়ে যখন সিরিয়ায় পরিণত করতে চায়, খুব ভালো হচ্ছে, হোক, এরকম আরও হোক। যারা কদিন আগে রাস্তায় নেচেছিলেন খুব, যারা হিন্দু বাড়ি জ্বালার সময় মুখ বুজেছিলেন, যারা হিন্দু মন্দির ভাঙার সময় যারা মুখ ঘুরিয়েছিলেন,
যারা বাহবা দিয়েছিলেন, যারা ফেসবুকে দিয়েছিলেন, তারা বুঝুক ঘাতকের তরবারি রক্তই চায়, সে হিন্দু মুসলমান বোঝে না। পুলওয়ামা হামলার সময় একটা কথা খুব শোনা যেত, জানেন তো, কাশ্মীর বানেগা পাকিস্তান। বালাকোটে বিমান হানার পর ওই কথাগুলো আর শোনা যায় না। বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে যতই গদগদ ভাব দেখাক, সে দেশের সাধারণ মানুষ কিন্তু মানে পাকিস্তানে তারা বাংলাদেশের বাঙালিদের এতটুকু কদর করে না। কারা করে কদর? কদর কেউই করে না, কিন্তু প্রয়োজন অনুযায়ী তাদের ব্যবহার করার কথা কারা ভাবে? আইএসআই। তারা কি তলায় তলায় বাংলাদেশের সাথে যোগাযোগ রাখছে না? দেখুন, সন্দেহটা জোরালো হচ্ছে কেন? কারণ বিএনপির সক্রিয়তা এবং বিএনপির সাথে ওই পাকিস্তানের ওই দূতাবাসের লোকজনের এসে দেখা করাটা। দেখুন, এখনও তো বিএনপি ক্ষমতায় আসেনি, কোনোভাবেই আসেনি, অথচ তাদের সাথে এসে দেখা করছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে, বাংলাদেশে আইএসআই এর সক্রিয়তা বাড়ে, জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় হয়। এবারও ওই শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস বিএনপি চুপচাপ ছিল, কিন্তু কয়েক মাস পর থেকে যে হিন্দু নিপীড়নটা শুরু হয়েছে, তার পেছনে কিন্তু এই রাজনৈতিক শক্তিগুলোর প্রত্যক্ষ মদত রয়েছে। 20শে মার্চ বিএনপি প্রথম ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিল, আর 25শে নভেম্বর চিন্ময় দাসকে গ্রেফতার করায় বিএনপি। এবার গ্রেফতারের পর যারা প্রতিবাদ জানাতে এসেছিলেন, তাদের ওপরেও নাকি তারা হামলা চালিয়েছিল। আর তারপর 26শে নভেম্বর থেকে যে ঘটনা প্রবাহ দেখতে পাচ্ছেন, সেগুলো নিয়ে তো আলাদা করে কিছু বলার প্রয়োজনই পড়ে না, সব হাত মিলিয়ে ফেলেছে। 28শে নভেম্বর বিএনপি অভিযোগ করেছে যে তাদের দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের হত্যার পেছনে নাকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা ছিল। তাহলে এগুলো বলার কারণ কি হঠাৎ এতদিন পরে? পরিষ্কার, ইসকন আর ভারত, প্রতিষ্ঠান আর প্রতিবেশী রাষ্ট্র, দুজনকেই একই পংক্তিতে রেখে ভিলেন করে দেওয়ার চেষ্টা। এই কাজটাই তো করছে বিএনপি। সে 81 সালে মেজর জিয়া মারা গেছেন, এতদিন পর তাদের মনে হলো। এর মধ্যে তো তারা 2 দফায় ক্ষমতাতেও ছিল, কই তখন তো এই অভিযোগ করেনি, এখন কেন করছে? ওই কারণ পরিস্থিতি বুঝে, ওই ঝোপ বুঝে কোপ মারা যাকে বলে না, ঠিক তাই। যখন যেমন তখন তেমন। এখন মনে হচ্ছে এইটা বললে উস্কানিটা দেওয়াটা সহজ হবে। এদের পেছনে কে? তার পেছনেও কি কেউ উস্কানি দিচ্ছে না? দিচ্ছে তো বটেই। কে দিচ্ছে? চীন। চীনের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর থেকে সন্দেহটা তো আরও জোরালো হয়েছে। নাহলে বাংলাদেশ নিয়ে চীন তো এতদিন নিষ্ক্রিয়ই ছিল। এদিকে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সব দূতাবাসে নির্দেশ পাঠিয়েছিলেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানি পাসপোর্টধারী যদি বাংলাদেশের আসার জন্য ভিসা চান, তা যেন তৎক্ষণাৎ মঞ্জুর করা হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, নির্দেশটা একটু ভালো করে ভেবে দেখুন। পাকিস্তানের বাংলাদেশি দূতাবাসে তো এই নির্দেশ পাঠালেই হয়ে যেত। পাকিস্তান থেকে যদি কেউ আসতে চান, তাদের নয় ভিসা সহজে দেওয়া হতো। সারা বিশ্বে কেন পাঠাতে হলো? বিশ্বের বিভিন্ন প্রান্তে যে পাকিস্তানিরা রয়েছেন বা পাকিস্তানি সেজে যারা রয়েছেন, তারা কি উদ্দেশ্যে বাংলাদেশে আসবেন? কেন আসবেন? পর্যটকরা তো আসবেন না, এটা তো পরিষ্কার। পাকিস্তানে বিরাট ডাক্তার, প্রযুক্তিবিদও নেই যাদের নিয়ে আসতে হবে। পাকিস্তানে স্পেশালিস্ট কারা রয়েছেন, তাদের কথা সকলেই জানেন। কারা আছেন জানেন? যেরকম এখানে কাশ্মীরের লোকজন খুব ভালো জানেন পাকিস্তানে এরকম স্পেশালিস্ট কারা, কিসের জন্য বাংলাদেশ তাদের আনতে চাইছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের কি তাদের তড়িঘড়ি নিয়ে আসার প্রয়োজন পড়েছে? অ্যাটলিস্ট ইউনূস সরকারের কি এই স্পেশালিস্টদের, পাকিস্তানি স্পেশালিস্টদের নিয়ে আসার প্রয়োজন পড়ে গেছে? বড় প্রশ্ন, কিন্তু ভেবে দেখুন। আরে পাকিস্তানের ভিসা দেওয়ার কি দরকার? কি ভিসা তুলে দিন। ইউনূস যে দায়িত্বটা নিয়ে এসছেন পুরো বাংলাদেশটাকে পাকিস্তান করে দেওয়ার জন্য, আমি বলি ইউনূস সাহেব, আপনি আগে না আপনার জাতীয় পতাকার রংটা পাল্টে ফেলুন। ওই জাতীয় পতাকায় যে লাল বলটা আছে রক্তবর্ণ, ওটা ভারতবর্ষের কয়েক হাজার সৈনিকের রক্তে তৈরি। দিক আর না দিক, পাকিস্তান নিজেই খেতে পায় না, সে বাংলাদেশে কি করতে আসবে? ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে আজকে দুর্ভাগ্যজনকভাবে দেখি আমাদের পার্শ্ববর্তী সিংহভাগ রাষ্ট্রই
যারা একসময় বন্ধু ভাবাপন্ন ছিল তারা শত্রু ভাবাপন্ন হয়ে উঠছে। সেখানে পাকিস্তানের কথায় বিশ্বাস করে নিজের দেশকে উত্তাল করা, অশান্তি করা, অশান্ত করা, এটা বাংলাদেশের মানুষকেই বুঝতে হবে। এটা তো আমরা বাইরে থেকে এটা বোঝাতে পারবো না। 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। কেন্দ্রের টপ সিক্রেট রিপোর্ট বলছে বাংলাদেশ ইতিমধ্যেই পাকিস্তানের মতোই ভয়ঙ্কর হয়ে গেছে। প্রশাসনের ওপর সরকারের নিয়ন্ত্রণ সেটা শুধুমাত্র কাগজে কলমে। জামাতে ইসলামী আর হরকতুল জিহাদ এদের শাখা সংগঠন যেগুলো রয়েছে আর কি, মানে যেরকম ধরুন হিজাবুত তাহরিত, আনসারুল বাংলা বা জামাত উল মুজাহিদিন, এরা বাংলাদেশে নিজের এলাকায় সব সক্রিয় হয়ে উঠেছে। মানে চারপাশে এরকম বিচ্ছিন্নতাবাদী শক্তির রমরমা। গোয়েন্দা রিপোর্টে কি দাবি করা হয়েছে জানেন? এই দুটো মেন সংগঠন, দুটোই বিচ্ছিন্নতাবাদী মৌলবাদী, এই দুটো সংগঠনের লড়াইয়ের কারণেই সংখ্যালঘুদের ওপর পরপর হামলা হচ্ছে। কারণ দুপক্ষের কাছে এই সংখ্যালঘুরা সফট টার্গেট। সংখ্যালঘুদের ওপর যদি হামলা হয় তাহলে জনসমর্থন চলে যাবে, পাল্টা হামলার সামনে পড়তে হতে পারে। অথচ এলাকার দখল রাখতে কারো না কারোর ওপর তো হামলা চালাতেই হবে, নাহলে আর নিজেদের আতঙ্কটা কায়েম কি করে করা যাবে। তাই জন্য ঢাকা, চট্টগ্রামের মতো বড় বড় শহরে এলাকা দখলের টানাপোড়েন শুরু হয়েছে, আর খেসারত দিচ্ছেন সংখ্যালঘুরা। এখানে এই হরকত উল জিহাদ নামটা কিন্তু চমকে দেওয়ার মতো, কারণ এটা পাকিস্তানে তৈরি জঙ্গি সংগঠন। আল কায়দা আর তালিবানদের ছায়া সংগঠন হিসেবে হরকত কাজ করত। হিজবুল মুজাহিদিন, লস্করে তৈবার মতো কাশ্মীরপন্থী জঙ্গি সংগঠনের সাথেও হরকতের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই হরকত রাতারাতি বাংলাদেশে ডালপালা মেলে এখন ক্ষমতার রাশ হাতে নিতে চাইছে। একটা কথা ভেবে দেখুন তো, বাংলাদেশে কোন আমলে জঙ্গি সক্রিয়তা সব থেকে বেড়েছিল? বেগম খালেদা জিয়ার আমলে। খালেদা জিয়াকেই রাষ্ট্রপতি করা হতে পারে বলে একটা কনাঘুষো কিন্তু শোনা যাচ্ছে। সে কারণে কি চীনের রাষ্ট্রদূত বেগম জিয়ার সাথে দেখা করেছেন? হয়তো তাই ব্রিটেন আর আমেরিকার সাংসদরা পরিস্থিতি আঁচ করে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। আবার তাই ব্রিটেনের রাষ্ট্রদূতকে ডেকে বোঝানোর চেষ্টাও শুরু হয়েছে। বাংলাদেশ কি বোঝাতে চাইছে? তারা বোঝাতে চাইছে যে তারা খুব সমস্ত কিছু সামলে রেখেছে। তারা নিজেদের মাটিতে মৌলবাদ আর সন্ত্রাসের চাষ করবে, কিন্তু তাতে আমেরিকার ব্রিটেনের কোনো ক্ষতি হবে না। নিয়ন্ত্রিত সন্ত্রাস আর কি। লাদেনকে নিয়ে কিন্তু আমেরিকার ব্রিটেন অভিজ্ঞতাটা খুব তিক্ত। ভবি এবার ভোলে কি না সেটা তো দেখতে হবে, কিন্তু বাংলাদেশ যে সন্ত্রাসের আতুরঘর হয়ে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের আইজি কারা দপ্তরের আইজি তিনি স্বীকার করে নিয়েছেন 5ই আগস্টের পর অনেক সন্ত্রাসী জেল থেকে ছাড়া পেয়েছেন। কেন পেলেন? বুঝতেই পারছেন, সন্ত্রাসীদের যখন জেল থেকে ছাড়া হয় কোনো বিশেষ উদ্দেশ্যে ছাড়া হয়। এবার সেই উদ্দেশ্যটা কি? এই চারপাশে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে সেটার থেকেই বুঝতে পারছেন। আরও একটা, গায়ের জোরে যখন কেউ ক্ষমতা দখল করে রাখতে চায় তখনই তো এই সন্ত্রাসীদের দরকার পড়ে। শীর্ষ সন্ত্রাসী অথবা যদি আসলে ডেফিনেশনটা অনেক ক্ষেত্রে মিলবে না, তা আমাদের যে ডিফাইন্ড অনুসারে শীর্ষ সন্ত্রাসী 11 জন মুক্তি পেয়েছেন, জঙ্গিদের মুক্তি পেয়েছেন অ্যারাউন্ড বিভিন্নভাবে 222 জনের মতো, সরি আমি কারেক্ট করছি 174 জনের মতো, বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। ভাবা যায়, নিজেরাই সাংবাদিক সম্মেলন করে বলে দিচ্ছেন কতজন সন্ত্রাসবাদীকে তারা মুক্তি দিয়েছেন, এবং তাদের মধ্যে তাদের ভাষাতে যারা শীর্ষ সন্ত্রাসবাদী তারাও মুক্তি পেয়েছেন। অসাধারণ। এবার সন্ত্রাসবাদী যে সবসময় ওই বন্দুক গুলি এইসব নিয়েই তারা হামলা করবে এরকম তো কোনো মানে হয় না। যেখানে সেখানে তারা হামলা করবে এরকমও না। বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হতে পারে।
এই যে দেখুন এখন সংখ্যালঘু হিন্দু প্রধান এলাকাগুলোতে যে বেছে বেছে হামলা চালানো হচ্ছে, চিন্ময় প্রভুর পক্ষে কোনো উকিল দাঁড়াতে দেওয়া হচ্ছে না, এটাও তো এক ধরনের সন্ত্রাস। এই সন্ত্রাসটা করা হচ্ছে একটা ভয় থেকেই। খেয়াল করে দেখুন চট্টগ্রামে এই ধরনের সন্ত্রাস সব থেকে বেশি হচ্ছে, কারণ চট্টগ্রামে হিন্দুদের একটা বেশ বড় উপস্থিতি রয়েছে। চট্টগ্রাম আদালতে হিন্দু আইনজীবীদেরও উপস্থিতি রয়েছে, তাদের নিয়ন্ত্রণ আছে ওখানে। তাই কোনোভাবেই যাতে আইনের সাহায্য হিন্দুরা না পান, তাই জন্যই ওই আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে, আইনি ব্যবস্থাটাকেই ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। পাবলিক প্রসিকিউটরকে পর্যন্ত মারধর করা হয়েছে যাতে আতঙ্কটা গেঁড়ে বসে। কারণ একটা বিষয় তো খুব পরিষ্কার, চিন্ময় কৃষ্ণ যদি একবার জামিন পেয়ে যান, শুধু বাংলাদেশ সরকার নয়, জামাতেরও মুখ পুড়বে। তাই উকিলদের নিশানা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, তিনি ইসকন মতাদর্শী, তাকে ইস্তফা দিতে চাপ দেওয়া হচ্ছে। ভাবুন তো, কেউ ছাড় পাচ্ছে না। শিক্ষাবিদ, তিনি কোন ধর্মাবলম্বী সেইটা বড় হয়ে দাঁড়াচ্ছে। কি অবস্থা! আর একটা জিনিস জানেন তো, এই যেখানেই কিছু একটা কিছু হয় না, মানে তার মধ্যে থেকে রাজনীতি একটা কৌশল খুঁজে পায়, আর সেই কৌশলটা কপি করে নেয়। কারণ যারই কৌশল হোক, যেখানকার কৌশলই হোক, রাজনীতির জন্য সব কৌশল চলবে। যেরকম বঙ্গ বিজেপির নেতারা তারা চাপ দিচ্ছেন যে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। রানী রাসমণি অ্যাভিনিউয়ে সনাতনীদের একটা প্রতিবাদ মঞ্চ হয়েছিল, সেখানে কয়েকদিন আগে ওয়াকফ বিলের বিরোধী সভা করেছে তৃণমূল কংগ্রেস। সেখানেই এই সনাতনীদের সভা, যেখানে বাংলাদেশকে আলু পেঁয়াজ পাঠানোগুলো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। কিন্তু তার বাইরেও আরেক রকম চাপের কৌশল তো রয়েছে। ওই সভায় গেরুয়াধারীদের উপস্থিতিটা, সেটা আরেক ধরনের চাপ। বাংলায় যে এত সাধু সন্ন্যাসী আছেন জানতেন? এরা রাজ্যেরই বাসিন্দা, রাজ্যেই থাকতেন, এতদিন জানতে পারেননি কেন? কারণ জানার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আর পরিস্থিতি তৈরি হয়নি বলে এরা এর আগে নিজের এলাকাতে নিজের মতো করেছিলেন, সবার সঙ্গে মিশেছিলেন। আলাদা করে গেরুয়াধারীরা যে এইভাবে নজর কাটছেন, তার কারণ এই পরিস্থিতি জিনিসটাই অনেক কিছু বুঝিয়ে দেয়। আজ কৃষ্ণনগরে রাজনীতিতে যেটা হয়েছে, কৃষ্ণনগরের রাজনীতি, কিন্তু সেটার থেকে বৃহত্তর রাজনীতির যোগাযোগটা একটু পরে বুঝতে পারবেন। সেখানে যেটা হয়েছে তাতেও তো এই পরিস্থিতির অনেক ওলটপালট চোখে পড়ছে বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চিঠি দিয়েছেন 5 তৃণমূল বিধায়ক। এবার ভাবুন, তৃণমূল সাংসদের বিরুদ্ধে তৃণমূলের বিধায়করা চিঠি লিখেছেন। কাকে লিখেছেন? না, তৃণমূল নেত্রীকে। কোন অভিযোগে তারা চিঠি লিখেছেন? অভিযোগটা এক কথায় যদি বলতে হয় আপনাদের, তাহলে বলতে হবে যে মহুয়ার বিরুদ্ধে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার অভিযোগ করেছেন তৃণমূলের 5 বিধায়ক। ওই কৃষ্ণনগরের সাংসদ নাকি দলের বিধায়কদের টপকে সোজা নিজে চলে গিয়ে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতিদের নিয়ে এলাকা চালাচ্ছেন। বিধায়কদের পরোয়াই করছেন না, তাদের জানাচ্ছেনই না। মানে তাদের এলাকায় গিয়ে মহুয়া নাকি গোষ্ঠীদ্বন্দ্বে উস্কানি দেন, এমনকি তিনি নাকি এমনভাবে দুষ্কৃতীদের তোল্লাই দেন যে তৃণমূলের লোকেদের আড়ালে তোলাবাজ বলে ডাকে নদিয়ার মানুষজন। মানে বুঝতে পারছেন, ওই বিধায়কদের অভিযোগ যদি ধরে নিতে হয় এটাই, তাহলে তারা আসলে তৃণমূল নেত্রীকে জানাতে চাইছেন যে দলের বিরুদ্ধে তোলাবাজ বলে 1 নম্বর একটা অভিযোগ রয়েছে, একটা বদনাম রয়েছে, আর 2 নম্বর তার জন্য দায়ীকে না ওই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই বিধায়করাই এই অভিযোগ তুলেছেন। আরও তো অভিযোগ করেছেন বিধায়কদের এড়িয়ে গিয়ে মহুয়া মৈত্র নাকি 3 ব্লক সভাপতি সহ 116 জন বুথ সভাপতি আর 16 জন অঞ্চল সভাপতিকে বদলে দিয়েছেন। এটা মারাত্মক। এইটা দেখে, চিঠির এই বক্তব্যটা দেখে খুব চমকে গেছি, জানেন তো। চিন্তা করুন তো, এই সাম্প্রতিককালে কে এই সমস্ত বদল ঠদল করতে চেয়েছিলেন? তৃণমূলের
সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বদলের জন্য তালিকা তৈরিও করে ফেলেছিলেন, কিন্তু তৃণমূলে বদল আনতে পারেননি। তার বদলে তার ঘনিষ্ঠ লোকজন নাকি বদল হয়ে গেছেন। আর এদিকে মহামৈত্র নাকি নদিয়ায় তৃণমূলের নিচুতলা একদম ওলটপালট করে দিয়েছেন বলে এই বিধায়করা অভিযোগ জানাচ্ছেন। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অভিযোগ যখন তারা জানাচ্ছেন, তখন তাদের কাছে নিশ্চয়ই তার কোনো প্রমাণ ঠমান আছে। অন্তত এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দেওয়ার মতো জায়গায় নেই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অভিযোগ যারা করেছেন তাদের মধ্যে যেমন রয়েছেন শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত জামিনে মুক্ত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, তেমনই আছেন রিজওয়ানুর রহমানের দাদা চাপড়ার এমএলএ রুকবানুর রহমান। আর মহামৈত্র সাংসদ হওয়ার আগে যেখানকার বিধায়ক ছিলেন সেই করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ও এই অভিযোগকারীদের মধ্যে রয়েছেন। এবার এরা সবাই মিলে অভিযোগপত্রটা কখন কোন পরিস্থিতিতে পাঠালেন সেটাই খুব ইন্টারেস্টিং। খেয়াল করে দেখুন, সদ্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দুই বিধায়ককে ধমকে ঠান্ডা করে দিয়েছেন। ভরতপুর আর ডেবরা, দুই জায়গার দুই হুমায়ুন কবির, এদের একদম বলে দিয়েছেন তারা কথাবার্তা যেন বুঝে শুনে বলেন, বেশি কথা বলারও দরকার নেই। এবার এদের ডেকে একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যাতে দল বিরোধী কোনো কিছু যাতে উঠতে না পারে, দল বিপাকে পড়ে এরকম কথা যেন কেউ না বলে, তিনি সঙ্গে সঙ্গে তাহলে ব্যবস্থা নেবেন। এবার মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলে দেওয়ার পরেও এই বিধায়করা যখন চিঠিটা লিখলেন এই রকম একটা পরিস্থিতিতে, তাহলে কি ধরে নিতে হবে? এরা নিশ্চয়ই ধরে নিয়েছেন যে মহুয়া মৈত্রের মাথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা সরে গেছে। এবার এটা তাদের ঠিক বিচার না ভুল বিচার, এটা বুঝতে গেলেও পরিস্থিতি বিচার করতে হবে। কারণ তৃণমূল বিধায়করা মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানানোয় বিরোধীরা তো বটেই, দলের মধ্যের লোকজনও ভাবছেন অন্তর্দ্বন্দ্ব নিয়ে দু চার কথা তো এবার উঠেই যাবে। আর অন্তর্দ্বন্দ্ব তো ভালো কথা, বিরোধীদের কেউ কেউ তো এসব দেখে তৃণমূলকে সার্কাস পার্টির সাথে তুলনা পর্যন্ত করছে, মানে লজ্জার এক শেষ আর কি। সার্কাস পার্টিতে যেরকম হয়, কেউ ক্লাউনের মতন লাফায়, কেউ অন্য কারোর মতন লাফায়, কিন্তু আলটিমেটলি সুতোটা ধরা আছে। এখন সে পিসির হাতে কতটা টান আর ভাইপোর হাতে কতটা টান কি আছে, এতে আমাদের লাভ কি? কর্তৃত্ব কে করবে? যার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার বেআইনি সম্পদ, তার দখলদারি, শাসক দল হিসেবে দলটি রয়েছে, তাই তার সে শাসক দলের বিধায়কেরা কি করছে তা নিয়ে আমাদের যথেষ্ট আগ্রহ আছে। এবং তাতে আমাদের মনে হচ্ছে যে কোম্পানির চেয়ারম্যানের সঙ্গে কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের গোলমাল। এবং উল্লেখযোগ্য যে সাংগঠনিক বিষয় কিন্তু ক্যামাক চিটে চিঠি যায়নি, তাহলেই বোঝা যাচ্ছে ওই যে প্যাক না কি করেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে প্যাক এবং প্যাকের নিয়োগকর্তা যিনি, তার গুরুত্ব কমছে এবং ওই প্যাকের মনোনীত যিনি সাংসদ তার বিরুদ্ধেও অনাস্থা আসছে। দেখুন তো পরিস্থিতি কীরকম হলে রাজনীতিতে যারা সংখ্যার বিচারে, মানে আসন সংখ্যা আর কি, এই মুহূর্তে শূন্য বলে তৃণমূল সারাক্ষণ কটাক্ষ করে, তারাই এখন পাল্টা কটাক্ষ করার সুযোগ পেয়ে যাচ্ছে। সবার প্রতি সব রকম সম্মান আর শ্রদ্ধা রেখেই বলছি, জানেন তো, এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৃণমূল বিধায়কদের অভিযোগটা ঠিক কিসের ইঙ্গিত? মানে এই প্রশ্নটা তো আছে, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সুজন চক্রবর্তী বা জগন্নাথ চট্টোপাধ্যায়রা কি পরিস্থিতিটা বুঝতে একটু ভুল করে ফেলছেন? তারা কি এটাকে অতিরিক্ত সরলীকরণ করে ফেলছেন? এবার সরলীকরণ মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংগঠন এবং প্রশাসনে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা কিন্তু সাম্প্রতিককালে ঘটনাচক্রে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। এবার এই ধারণাটা তার ফলে তৈরি হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং প্রশাসনকে অভিষেকের প্রভাব মুক্ত করতে চাইছেন। এবার এই সরল ব্যাখ্যাতেই কি মহুয়া মৈত্রের বিরুদ্ধে চিঠি লেখার বিষয়টাকে দেখতে চাইছেন সুজন চক্রবর্তী বা জগন্নাথ চট্টোপাধ্যায়রা? নিশ্চয়ই তাদের মনে হচ্ছে যে ওই সবই একই সিকোয়েন্সে হচ্ছে, একই সিরিজের ব্যাপার, তো তাহলে নিশ্চয়ই মহুয়া মৈত্র তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, সেই জন্যই তার বিরুদ্ধে এরকমভাবে চিঠি লেখানো হচ্ছে। এটা তারা সহজ সরলভাবে একটা ব্যাখ্যা করে দিয়েছেন। এবার যদি তারা সেটাই করেন
তাহলে তারা হয়তো পরিস্থিতি বিচার করতে ভুল করেও থাকতে পারেন। কেন? বছরখানেক আগে পিছিয়ে যান। 2023-এর 15ই অক্টোবর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল সংসদে, তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। নিশিকান্তের অভিযোগ কী ছিল? সংসদের প্রশ্ন বা গোপন তথ্য ঘুষের বিনিময়ে ফাঁস করেছেন মহুয়া, বাইরে ফাঁস করেছেন এবং ঘুষের বিনিময়ে প্রশ্ন করেছেন সংসদে। এবার বিজেপি সাংসদদের বক্তব্য ছিল দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে উপহার আর নগদ টাকা নিয়ে আদানি গোষ্ঠীর সাথে প্রধানমন্ত্রীর নাম জড়িয়েছেন কৃষ্ণনগরের সাংসদ এবং গোপন তথ্য তিনি বাইরে ফাঁস করেছেন। এই অভিযোগে অবিলম্বে মহুয়ার সাংসদ পদ কেড়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন নিশিকান্ত এবং শেষ পর্যন্ত মহুয়ার সাংসদ পদটা সংসদের এথিক্স কমিটি খারিজও করেছিল। মানে মহুয়া সেই সময় বিপাকে পড়েছিলেন, এমন একটা বিপাকে পড়েছিলেন যখন তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ তার দলকেও অস্বস্তিতে ফেলার পক্ষে যথেষ্ট ছিল। কিন্তু সেই সময় মহুয়া মৈত্রের পাশে কে দাঁড়িয়েছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের অনেক আগে, সবার আগে প্রার্থী হিসেবে মহুয়ার নামটা তখনই কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। মহুয়া মৈত্র কি আগামী দিনে আপনাদের লোকসভা নির্বাচনে প্রার্থী হবে? না হওয়ার তো কোনো কারণ এখনো পর্যন্ত দেখছি না। আর তাছাড়াও তো কোকে পার্টি প্রেসিডেন্ট করা হয়েছে কৃষ্ণনগর ডিস্ট্রিক্টে, আর তাছাড়া পার্টি তো ওর পেছনে দাঁড়িয়েছে। মানুষের সাথে প্রতারণা করলো। তোমার যদি এতই পলিটিক্যালি তোমার যদি শক্তি থাকতো, তুমি লড়াই করে ওকে হারাতে নির্বাচনে। আর তো 2-3 মাস বাকি, সেটা না করে 2-3 মাস আগে এমন কি ঘটলো যে একজন সাংসদকে, একটা মহিলা সাংসদকে তোমাদের তাড়িয়ে দিতে হলো? লজ্জা করে না? 8ই ডিসেম্বর 2023 মুখ্যমন্ত্রী যা যা বলেছিলেন তার একটা কথা শুনে কি মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে অপছন্দ করেন বা মহুয়া মৈত্র তৃণমূল নেত্রীর গুড বুকে নেই? যাকে সংসদীয় এথিক্স কমিটি দোষী সাব্যস্ত করেছিল, ধনী ভোটে যার সাংসদ পদ খারিজ হয়ে গেছিল, যার জন্য তৃণমূলকে অস্বস্তিতে পড়তে হয়েছিল, সেই মহুয়া মৈত্রকে যে তিনি ফের প্রার্থী করছেন তা তো স্পষ্ট করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে লোকসভা ভোটের প্রথম নাম আর কি, প্রথম প্রার্থীর ঘোষণা আর কি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই সময়। এবার দেখুন, মার্কিন কোম্পানি জেপি মর্গানের ভাইস প্রেসিডেন্টের চাকরি ছেড়ে 2009 সালে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন মহুয়া। 1 বছরের মধ্যে সেই কংগ্রেস থেকে তাকে ছিনিয়ে নেন কে? তৃণমূল নেত্রী। তার 6 বছর পর 2016-এ তাকে নদিয়ার করিমপুরের টিকিট দিয়েছিল তৃণমূল। বিধায়ক মহুয়া 2019-এ লোকসভার ভোটের টিকিট পান এবং জেতেন। অর্থাৎ তার রাজনৈতিক উত্থানের প্রত্যেকটা পদক্ষেপে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েছেন, তার বিরুদ্ধে তৃণমূল নেত্রীর কাছেই নালিশ ঠোকার মতো পরিস্থিতি তৈরি হলো কেন? উত্তরটা কি জানেন? এই প্রথম নয়, এর আগে দুবার মহুয়ার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়েছিল। প্রথমবার মহুয়ার বিরুদ্ধে কর্পোরেট কায়দায় দল চালানোর অভিযোগ করেছিলেন কল্লোল খাঁ, আর দ্বিতীয়বার মহুয়ার বিরুদ্ধে তার বিধানসভার এলাকায় নাক গলানোর অভিযোগ করেছিলেন বিমলেন্দু সিংহ রায়। মহুয়া কর্পোরেট কায়দায় দল চালান, অর্থাৎ দলের সাংগঠনিক কাঠামোকে মেনে চলেন না। এই অভিযোগ ফের একবার কেন তোলা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় ওই সম্প্রতি যেটা ঘোষণা করেছেন তৃণমূল আর কর্পোরেট কায়দায় চলবে না, এটা বলে দেওয়ার ফলেই কি কারোর মনে হলো এইটাই ঠিক সময়, ঠিক পরিস্থিতি এই অভিযোগটা তোলার জন্য? বিধানসভার বৈঠকে মুখ্যমন্ত্রী কিন্তু বিধায়কদের পরিষ্কার বলে দিয়েছিলেন যে ওই ভোট কুশলী সংস্থা, ওই সমস্ত প্যাকের কথায় দল চলবে না, দল চলবে নেতাদের কথায়, নেতাদের বুদ্ধিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই এক কথাতেই কি বুদ্ধি খাটাতে শুরু করলেন মানিক ভট্টাচার্যরা? মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস দলের চেয়ারপারসন, সবারই উপরে, তার কাছে অভাব অভিযোগ জানাতেই পারে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো আমি অভিযোগ জানাবো, আবার সংবাদপত্রে জানাবো, যারা করছে এগুলোও তো তারা ঠিক করছে না।
আমি এখানকার বিধায়ক, আমার এলাকার মধ্যে আমার কলেজ পড়ে, কি হবে না হবে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, তো সে তো কোনোদিনই 5 মিনিটের জন্য শোনেনি, বসেনি, আলোচনা করেনি। সেই ব্যাপারে ক্ষোভ আমারও রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমি সেটাকে সর্বোচ্চ নেতৃত্বের কাছে আবার যা বলবো, আবার এখানে সবাইকে জানাবো, এগুলো ঠিক না। কাটা যাচ্ছে কি নাম্বার বাড়া যাচ্ছে এটা বলতে পারবো না। কেউ যখন লিখছে কোট আনকোট দয়া করে সরান, দয়া করে সরান, তার মানে তারা সহ্যের সমস্ত সীমানাকে পার করে ফেলে। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, দূরবীন দিয়ে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব খোঁজার চেষ্টা করেন, বহু অপপ্রচারও আমরা দেখেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। এবং এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি বা দলীয় গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রের মধ্যে দিয়ে দল যা সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত করে নেবে। দেখুন, মহুয়া মৈত্র হলেন সেই বিরল সাংসদ যার পোষ্য সারমেয়কে নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছিল। মানে যে পোষ্যের দখল নিয়ে বন্ধুর সাথে মহুয়ার টানাপোড়েন দিল্লির পুলিশ পর্যন্ত গড়িয়েছিল। মানে একজন বিরল রাজনীতিক নিয়ে তাকে নিয়ে এত কথা বলার পর ন্যাচারালি আরও কোনো বিরল ঘটনার কথাই তো মনে আসবে। আজকে এরকম বিরল একটা ঘটনার সাক্ষী কিন্তু বিধানসভা থেকেছে, জানেন তো। আজ বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্যকে মাননীয়া বলে সম্বোধন করেছেন বিরোধী দল নেতা। এবার একজন নেত্রীকে এরকম মাননীয়া বলে তো বলতেই পারে, নেতার আশ্চর্য কী আছে, সম্মান জানিয়ে বলেছেন। কিন্তু মজা হচ্ছে সচরাচর মমতা বন্দ্যোপাধ্যায়কেই নাম না করে মাননীয়া বলে সম্বোধন করেন শুভেন্দু অধিকারী। আজ চন্দ্রিমা ভট্টাচার্যকে তিনি যখন মাননীয়া বললেন, তখন চন্দ্রিমা ভট্টাচার্য বিষম খেয়েছেন কিনা তো জানি না, কিন্তু এটা সবার কাছে একটা বিরল ঘটনা লেগেছে। এবং আমি নিশ্চিত এই সহজ সরল সম্বোধনের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, বা ওই বলে না প্যাঁচ আছে কিনা, সেটা লোকে কিন্তু খুঁজতে বসে গেছে। আজ কলকাতা এয়ারপোর্ট থেকে বিদেশের ওই উড়ান নিয়ে বিধানসভায় আলোচনা হচ্ছিল, এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট থাকা উচিত, কেন নেই, এই সমস্ত নিয়ে আর কি। সেই আলোচনাতেই শুভেন্দু অধিকারী অংশ নিয়েছিলেন। কলকাতা থেকে বিদেশের উড়ান বাড়ানো উচিত, বিশেষ করে ইউরোপের বিমান বাড়ানো উচিত বলে মন্তব্য করেছিলেন বিরোধী দল নেতা। এরপরেই নাকি তিনি দুটো কাজ করেন, এক, চন্দ্রিমা ভট্টাচার্যকে মাননীয়া বলেন, আর দুই, কলকাতার থেকে বিদেশের বিমান পরিষেবা বাড়ানোর জন্য রাজ্য সরকার যদি চায় তাহলে বঙ্গ বিজেপি সমস্ত রকম সাহায্য করবে বলে কথা দেয়। শুভেন্দু অধিকারী নাকি বলেছেন যে যদি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে তৃণমূলের মন্ত্রীরা এই সমস্ত দাবি নিয়ে যান, তাহলে বাংলার বিজেপি বিধায়করাও সঙ্গে যেতে পারেন। ভাবুন তো, যখন বারবার এই কোথাও গিয়ে তৃণমূল অভিযোগ করে কেন্দ্র টাকা আটকে রেখেছে, তাদের দাবি মানছেন না, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, তখন যারা বিরোধিতায় সোচ্চার হন তারা এখন পাশে দাঁড়াচ্ছেন। এটা বেশ অন্যরকম বিরল বিরল ঘটনা না? এবার উল্টো দিক থেকে এরকম অভাবনীয় সহযোগিতার বার্তা এলে এপাশ থেকেও তো একটা সৌজন্য আসবেই। হয়তো সেজন্যই বিরোধী দল নেতার বিরল সম্বোধনের জন্য তাকে ধন্যবাদ জানান চন্দ্রিমা ভট্টাচার্য। এই পর্যন্ত শুনে মনে হতে পারে যে শুভেন্দু অধিকারী এবং চন্দ্রিমা ভট্টাচার্য বোধহয় মুখ্যমন্ত্রীর ভাষণটা খুব মন দিয়ে শুনেছেন। গতকাল ওই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বলেছিলেন না, মাঝে মাঝে জায়গা বদল ভালো, সেই কথা শুনে এই বোধহয় শুভেন্দু অধিকারী আর চন্দ্রিমা ভট্টাচার্য ভেবেছেন এতদিনের ওই বিরোধিতার জায়গার থেকে সরে এসে রাজ্যের স্বার্থে একটু সৌহার্দ্য সহযোগিতার বার্তা দেওয়াটা জরুরি। আমরাও ভাবছি, জানেন তো, হ্যাঁ, এগুলো যদি মাঝে মধ্যে রাজনীতিকরা মনে রাখেন তাহলে রাজ্যটার একটু ভালো হয় আর কি। আর রাজ্যের ভালো হলে রাজনীতিকদের ভালো তো বটেই, আপনার আমার কপালে একটুখানি ছিটকে ছাটকে একটু আধটু ভালো চলেও আসতে পারে। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।